তো তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম পঞ্চায়েত দপ্তরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো প্রিভিয়াসলি পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছিল। তো সেই সিরিজকে অব্যাহত রেখে আজকে তোমাদের সাথে আমি আরও কিছু প্রশ্ন তো শেয়ার করছি। এবং আমি আশা করব যে এই সিরিজে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো নিঃসন্দেহে তোমাদের কাজে লাগবে। তো চলো আর সময় নষ্ট না করে আমরা এই সিরিজের বাকি প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। এর আগে শেয়ার করেছিলাম প্রশ্ন নম্বর 150 পর্যন্ত, আজকে 151 থেকে শুরু করে সিরিয়াল নাম্বার 200 পর্যন্ত আমি শেয়ার করব। শুধু এটা বলবে যে স্ক্রিনটা তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না। আশা করবো যে সাউন্ড ঠিক আছে, স্ক্রিনটা ঠিকঠাক দেখা যাচ্ছে না, জাস্ট এটা কমেন্ট করবে। আমি সিরিয়াল নাম্বার 150-এ আসছি, 151-তে আসছি। আমরা 150 থেকে 200 পর্যন্ত যে সিরিয়াল রয়েছে, এই প্রশ্নগুলো হচ্ছে প্রিভিয়াসলি পঞ্চায়েত দপ্তরের পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছে। প্রত্যেকটা প্রশ্নের সাথে ছোটো ছোটো এক্সপ্লেনেশন, এক্সট্রা ইনফরমেশন এবং প্রিভিয়াসলি কোন সালে কোন পরীক্ষায়, পঞ্চায়েতের কোন পরীক্ষায় প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল সেই তথ্যগুলো দেওয়া আছে। তোমরা যারা পঞ্চায়েত দপ্তরের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা এই ভিডিওগুলো ফলো করবে, দেখবে এখান থেকে বেশ কিছু কোশ্চেন তোমরা কমন পাবে। তবে রিসেন্ট যদি কোশ্চেন টপিক তোমরা দেখো, মানে ট্রেন্ড দেখো, তাহলে সেক্ষেত্রে একটা কথা বলতেই হয় যে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। মানে রিসেন্ট আমরা যদি ডাব্লিউবিসিএস এর পরীক্ষাটাকে দেখি, তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে যে গতানুগতিক যে সমস্ত প্রশ্ন বা গতানুগতিক যে সমস্ত ধারা ছিল, ট্র্যাডিশনাল ধারা ছিল, সেটা পরিবর্তন হয়েছে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে ভীষণভাবে, ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে। আর অবশ্যই সামনের পিএসসি মিসলেনিয়াস বলো বা পঞ্চায়েত দপ্তরের পরীক্ষা বলো, সেগুলোর জন্যও কিন্তু সে হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে যে গতানুগতিক সেই পড়াশোনা, মানে শুধু পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল বা দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল, তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল, এই ধরনের প্রশ্ন শুধুমাত্র পড়ে গেলে এখন আর পসিবল নয় এই পরীক্ষাতে ভালো রেজাল্ট করা। তো সেই জন্য এখন সেটা বুঝে কাজ করতে হবে, সেই হিসেবে পড়াশোনা করতে হবে। স্ক্রিনে আশা করছি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে কোশ্চেনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হলো রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি এক্স অফিসিও চেয়ারম্যান কে হন। রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি কে হন? তো এখানে সঠিক উত্তর হলো উপরাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের 64 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান। তিনি নিজে রাজ্যসভার সদস্য না হলেও এর সমস্ত অধিবেশন পরিচালনা করেন। এবং এই প্রশ্নটা ডাব্লিউবি পঞ্চায়েতের সহায়ক পদে 2018 সালে জিজ্ঞেস করা হয়েছিল। আচ্ছা, অর্থাৎ উপরাষ্ট্রপতি তিনি হলেন রাজ্যসভার পরিচালক বা চেয়ারম্যান। আর তোমরা এটা কমেন্ট করবে যে হু ইজ দ্য প্রেজেন্ট ভাইস প্রেসিডেন্ট অফ আওয়ার কান্ট্রি। এখন আমাদের দেশের উপরাষ্ট্রপতি কে? এটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যাদের এটা জানা আছে, কারণ রিসেন্ট পরিবর্তন হয়েছে, এটা তোমরা জানো যারা গতানুগতিকভাবে পড়াশোনা করছো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসছি। দেখো, সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশন, ফিনান্স কমিশন গঠনের কথা বলা হয়েছে? সংবিধানের কত নম্বর ধারায় ফিনান্স কমিশনের গঠনের কথা বলা হয়েছে? সংবিধানের কত নম্বর ধারায় ফিনান্স কমিশনের গঠনের কথা বলা হয়েছে? তো সঠিক উত্তর হলো 280 নম্বর ধারাতে। এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বা কর বন্টনের রূপরেখা তৈরি করতে রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন। ভারতের প্রথম অর্থ কমিশন গঠন হয়েছিল 1951 সালে। 4টে প্রশ্ন আমাদের এখান থেকে হয়ে গেল। দেখো, প্রশ্ন 1 যে সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে,
280 নম্বর ধারা রয়েছে। প্রশ্ন 2 সেটা হলো কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বা কর বন্টনের রূপরেখা তৈরি করার জন্য অর্থ কমিশন তৈরি করা হয়। কে তৈরি করেন? রাষ্ট্রপতি গঠন করে দেন অর্থ কমিশন, 5 বছরের জন্য গঠন করেন এবং প্রথম অর্থ কমিশন গঠন হয়েছিল 1951 সালে। নেক্সট দেখো, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? নেক্সট কোশ্চেন। তো গোদাবরী হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম এবং ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য 1465 কিলোমিটার। একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এর উৎপত্তিস্থল মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রম্বকেশ্বর হলো এর উৎপত্তিস্থল। এবং এই প্রশ্নটিও জিজ্ঞেস করা হয়েছে ডাব্লিউবি পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত কর্মী এই পদে 2016 সালে। দক্ষিণ ভারতের গঙ্গা। নেক্সট, অজন্তা গুহাচিত্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো অজন্তা গুহাচিত্র ভারতের মহারাষ্ট্রে অবস্থিত এবং এই মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত এই গুহাচিত্রগুলি মূলত বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। এখনের যে প্রশ্নগুলো আমরা যদি দেখি তাহলে প্রশ্নটা এখন এরকম না হয়ে প্রশ্নটা এরকম হয় যে কোথায় অবস্থিত এটার দরকার নেই, অজন্তা গুহাচিত্র কোথায় অবস্থিত এটার দরকার নেই। দরকার হলো যে অজন্তা গুহাচিত্র কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত। তো মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত এই অজন্তা গুহাচিত্রগুলো মূলত বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। 1983 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। নেক্সট দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? আর এর যে সঠিক উত্তর সেটা হলো লর্ড মাউন্টব্যাটেন। তিনি 1947 সালের 15ই আগস্ট থেকে 1948 সালের 21শে জুন পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। তবে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় যদি জিজ্ঞেস করা হয় তাহলে সেক্ষেত্রে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। তো প্রশ্ন দুটো, প্রশ্ন হলো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে, আরেকটা প্রশ্ন হলো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে। তো যদি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে লর্ড মাউন্টব্যাটেন, আর যদি স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল জিজ্ঞেস করা হয় তাহলে সেক্ষেত্রে চক্রবর্তী রাজা শ্রী গোপালাচারী। এবং এই প্রশ্ন দুটো ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস পরীক্ষাতে ভীষণ করে রিপিট হয়। এখান থেকে প্রশ্ন, এই ভাইসরয় সংক্রান্ত প্রশ্ন, প্রথম ভাইসরয় শেষ ভাইসরয়। নেক্সট দেখো, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? তো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 1897 সালের 1 মে স্বামী বিবেকানন্দ তার গুরু শ্রীরামকৃষ্ণের আদর্শে মানব সেবার উদ্দেশ্যে এই মিশন প্রতিষ্ঠা করেন। এর সদর দপ্তর পশ্চিমবঙ্গের হাওড়ার বেলুড় মঠে অবস্থিত। ভিটামিন এ কোন ভিটামিন রক্তসঞ্চালনে সহায়তা করে বা ব্লাড ক্লটিং? ভিটামিন কে সাহায্য করে রক্ত জমাট বাঁধতে, কেটে যাওয়া স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। এই ফলে অতিরিক্ত রক্তপাত বন্ধ হয়। সবুজ শাকসবজি এবং সয়াবিনে প্রচুর পরিমাণে ভিটামিন কে পাওয়া যায়। এবং এই প্রশ্নটিও জিজ্ঞেস করা ছিল গ্রাম পঞ্চায়েত কর্মী 2018-তে। মানবদেহের সাধারণ কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? তো 23 জোড়া বা 46টি। 23 জোড়া বা 46টি হলো মানবদেহে সাধারণ যে ক্রোমোজোম তার সংখ্যা। এর মধ্যে 22 জোড়া হলো অটোজোম এবং 2 জোড়া হলো সেক্স ক্রোমোজোম। পুরুষদের XY এবং মহিলাদের XX। তো কোশ্চেন ডিপলি পড়তে হবে, শুধু মাত্র কোশ্চেন আর উত্তর পড়লে হবে না, বিশদভাবে পড়তে হবে। ডিটেল পড়ার সময় রয়েছে, মানে আছে বা এখন এসেছে, ডিটেল পড়তে হবে। না হলে ডিটেল না পড়লে, গভীরে না পড়লে প্রশ্ন কমন পাওয়া যাবে না।
প্রশ্ন যদি পেতে হয় কমন, যদি জানার মধ্যে কোশ্চেন পেতে হয় তাহলে ডিটেল পড়তে হবে, শুধুমাত্র কয় জোড়া এটা নয়, কয় জোড়ার মধ্যে কোনটা কেমন ক্রোমোজোম সেটা, এবং এক্স ওয়াইটা কাদের, এক্স এক্সটা কাদের সেটা, এবং কি বলা হয়েছে ক্রোমোজোম মূলত ডিএনএ, ডিএনএ ফুল ফর্ম হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই না, ডিএনএ। আচ্ছা নেক্সট দেখো, এবং এটা কোথায় জিজ্ঞেস করা হয়েছিল, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছিল, পঞ্চায়েত ডাব্লিউবি পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট 2018 সালে যে পরীক্ষা হয়েছিল সেখানে জিজ্ঞেস করা হয়েছিল। ভারতের কোন রাজ্যে সর্বাধিক চা উৎপন্ন হয়, তো সঠিক উত্তর হলো আসাম, 50% এখানে উৎপন্ন হয়। আসামের ব্রহ্মপুত্র উপত্যকা চা চাষের জন্য বিখ্যাত। বিখ্যাত লোটাস টেম্পল কোথায় অবস্থিত, তো লোটাস টেম্পল হলো নতুন দিল্লিতে অবস্থিত। এটি বাহাই ধর্মের একটি উপাসনালয়, যা 1996 সালের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পদ্ম ফুলের আকৃতির এই মন্দিরটি এর অনন্য স্থাপত্যের জন্য বিখ্যাত। আর নির্মাণ সহায়কের পরীক্ষা এটা জিজ্ঞেস করা হয়েছিল। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ প্রশাসনিক ভবন নবান্ন কোন জেলায় অবস্থিত, তো এখন নবান্ন বরাবর সবসময়ই আমরা এটা নিয়ে নিউজ পেপারে দেখছি, তো এই নবান্ন কোন জেলায় অবস্থিত সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো নবান্ন হলো হাওড়া জেলায় অবস্থিত। 2013 সালে রাইটার্স বিল্ডিংয়ের সংস্কারের জন্য রাজ্য সচিবালয় অস্থায়ীভাবে হাওড়া শিবপুরে এই ভবনটি স্থানান্তরিত হয়। তো বর্তমানে এখান থেকেই মুখ্যমন্ত্রীর দপ্তর পরিচালিত হয়। ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল, 1855 সালে। তবে মাথা রাখবে যে শুধুমাত্র সাল মনে রাখলেই হবে না। সিধু কানহু চাঁদ ও ভৈরবের নেতৃত্বে ব্রিটিশ সরকার এবং অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে এই সশস্ত্র বিদ্রোহ হয়েছিল। এটি হুল বিদ্রোহ নামে পরিচিত। তো এই সাঁওতাল বিদ্রোহের যারা নেতৃত্ব, সিধু কানহু চাঁদ ভৈরবের নেতৃত্ব, এই চারজনের নাম মনে রাখতে হবে। প্রশ্ন এভাবে জিজ্ঞেস করা হতে পারে যে চাঁদ ও ভৈরব কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। সিধু কানুর নাম সকলেই জানে, চাঁদ ও ভৈরব এই নামগুলো সাধারণত আমরা পড়ি না যখন শর্ট কোশ্চেনগুলো পড়ি। তো চাঁদ ও ভৈরব কোন ঐতিহাসিক বিদ্রোহের সঙ্গে যুক্ত, বা এই হুল বিদ্রোহ এটি কত সালে হয়েছিল, এভাবে প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস এর যে আইডিয়া সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিস মৌলিক কর্তব্যের আইডিয়া নেওয়া হয়েছে আমাদের সোভিয়েত ইউনিয়ন, আমাদের দেশের যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো রয়েছে সেটা যে আইডিয়া সেটা সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সর্দার শরণ সিং কমিটির সুপারিশে মৌলিক কর্তব্যগুলো যুক্ত হয়। তাহলে এই সর্দার শরণ সিং কমিটির সুপারিশে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলো সংবিধানে যুক্ত হয়, এই লাইনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। বর্তমানে সংবিধানে 51 অনুচ্ছেদে অধীনে মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে। এটাও একটা আলাদাভাবে প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড কে নির্মাণ করেন, শের শাহ নির্মাণ করেন, যেটা সড়ক-ই-আজম নামে পরিচিত, সড়ক-ই-আজম, এবং এটা WBCS এর জিজ্ঞেস করা হয়েছে এবছর, সড়ক-ই-আজম। 16 শতাব্দীতে সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শের শাহ সুরি এই প্রাচীন বাণিজ্য পথটির পুনর্নির্মাণ করেন, যা সড়ক-ই-আজম নামে পরিচিত ছিল। এটি বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম থেকে আফগানিস্তানের কাবুল পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম থেকে ভারতের মধ্য দিয়ে গিয়ে কাবুল পর্যন্ত বিস্তৃত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড, যেটার আরেক নাম হলো সড়ক-ই-আজম, আগে নাম ছিল এটা যখন তৈরি হয়েছিল। আচ্ছা নেক্সট দেখো, ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়, পিঙ্ক সিটি, তো জয়পুর। এবং দেখো জয়পুর নামটা দেখো বলছি, 1876 সালে ওয়েলসের রাজপুত্র অ্যালবার্টের আগমন উপলক্ষে মহারাজা রাম সিং
পুরো শহরটি গোলাপি রঙে সাজিয়েছিলেন। জয়পুর হলো রাজস্থান রাজ্যের রাজধানী এবং অন্যতম পর্যটন কেন্দ্র। তো পিঙ্ক সিটি বলা হয় আমরা জানি, বাট আমরা এটা জানার চেষ্টা করি না কেন বলা হয় বা কোন পরিপ্রেক্ষিতে এই নামটা এসেছে। তো 1876 সালে ওয়েলসের রাজপুত্র অ্যালবার্টের আগমন উপলক্ষে মহারাজা রাম সিং শহরটিকে গোলাপি রঙে সাজিয়েছিলেন। জয়পুর, এবং তখন থেকে এটা পিঙ্ক সিটি নামে পরিচিত। তো জয়পুর হলো রাজস্থান রাজ্যের রাজধানী এবং অন্যতম পর্যটন কেন্দ্র। জীবকোষের শক্তির ঘর, পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয়? তো মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল, এবং মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসন প্রক্রিয়া অংশগ্রহণ করে এটিপি অণুর মাধ্যমে শক্তি উৎপন্ন করে। এটিপিকে এনার্জি কারেন্সি বা শক্তির মুদ্রা বলা হয়। নেক্সট দেখো, মর্যাদাপূর্ণ কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়? মর্যাদাপূর্ণ কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়? তো বিজ্ঞান জনপ্রিয়করণ, পপুলারাইজেশন অফ সায়েন্স। ইউনেস্কো দ্বারা 1952 সাল থেকে বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সাধারণ মানুষের কাছে সহজে তুলে ধরার জন্য এই কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়। ভারতের ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়ক এই পুরস্কারের অর্থায়ন শুরু করেছিলেন। তো প্রথম অর্থায়ন শুরু করেছিলেন বিজু পট্টনায়ক, যিনি ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। এবং ইউনেস্কো এই পুরস্কার দিয়ে থাকে, কলিঙ্গ পুরস্কার ইউনেস্কো দিয়ে থাকে। বলা হয়েছে যে ইউনেস্কো দ্বারা 1952 সাল থেকে বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সাধারণ মানুষের কাছে সহজে তুলে ধরার জন্য এই পুরস্কার দেওয়া হয়। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? তো 1978 সালে। আইন 73 সালে পাশ হয়েছিল। রাজনৈতিক প্রেক্ষাপটে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 78 সালে 4 জুন। এটি ছিল ভারতের প্রথম দলীয় প্রতীকে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচন। এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট 2018 পঞ্চায়েত দপ্তরের, সেখানে এটা জিজ্ঞেস করা ছিল। 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। 2011 সালের জনগণনা অনুযায়ী উত্তরপ্রদেশের জনসংখ্যা ছিল 19.98 কোটি। জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র ও বিহার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে। তবে এই প্রশ্ন জিজ্ঞেস করা হবে না, জিজ্ঞেস করা হতে পারে এখান থেকে প্রশ্ন। দেখো, মধ্য এশিয়ার অবস্থিত পামির মালভূমি এর অত্যধিক উচ্চতা 4900 মিটারের কারণে এর পরিচিতি, এবং এখান থেকেই হিমালয়, কারাকোনাম ও হিন্দুকুশ পর্বতমালার বিস্তার ঘটেছে। তো এটা হলো ইম্পর্টেন্ট লাইন, হিন্দুকুশ পর্বতমালা, হিমালয় পর্বতমালা ও কারাকোনাম পর্বতমালার যে বিস্তার সেটা এই পামির মালভূমি থেকেই হয়েছে। একে পৃথিবীর ছাদ বলা হয় এবং এর উচ্চতা হলো 4900 মিটার, যা মধ্য এশিয়াতে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, গীত গোবিন্দ কার রচনা? তো জয়দেব। দ্বাদশ শতাব্দীতে বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেব রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে এই কাব্যটি রচনা করেন। এটি বৈষ্ণব সাহিত্যের এক অমূল্য রত্ন। তো গীত গোবিন্দ কে রচনা করেন? এই প্রশ্নের উত্তর যে কেউ চোখ বন্ধ করেই দিতে পারবে, তাই না? এটা তো সবসময়ই আমরা দেখি, পড়ি, জানি, কিন্তু এই যে আমি এক্সট্রা ইনফরমেশনগুলো দিয়েছি, এই বিষয়গুলো যারা খুঁটিয়ে পড়ে তারা কিন্তু এগুলো সবটাই পড়ে। তো এইখান থেকে দেখো, নিচের যে আমি অতিরিক্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেই যে তথ্যগুলো সেগুলো থেকে তোমাদের পড়তে হবে। এখান থেকে প্রায় 3টা আলাদা সেপারেট কোশ্চেন তৈরি হতে পারে। প্রথমত, কত শতাব্দী, কোন বংশের রাজা, কার সভাকবি, যে মূল বিষয় কি, গীত গোবিন্দের মূল বিষয় কি, তারপরে হচ্ছে কি এটা কোন সাহিত্যের অমূল্য রত্ন। তো এই যে 4টা বা 5টা আলাদা প্রশ্ন হতে পারে। তো সেজন্য এই অতিরিক্ত তথ্যগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের একটা প্রশ্ন থেকে 5টা প্রশ্ন বা 5টা বিষয়কে টেনে আনছে, এবং তোমাদের পরীক্ষার জন্য যে বিষয়গুলো অবশ্যই তোমাদের পড়তে হবে, স্কিপ করা যাবে না। নেক্সট দেখো,
পঞ্চায়েত ব্যবস্থার মূল্যায়নে অশোক মেহতা কমিটি কত সালে গঠিত হয়? তো অশোক মেহতা কমিটি গঠিত হয়েছিল 1977 সালে। অশোক মেহতা কমিটি গঠিত হয়েছিল 1977 সালে। জনতা সরকারের আমলে গঠিত এই কমিটি ত্রিস্তরীয় ব্যবস্থার বদলে দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গঠনের সুপারিশ করেছিল, যদিও এই সুপারিশ সর্বস্তরে গৃহীত হয়নি। জনতা সরকারের আমলে 1977 সালে গঠিত এই যে কমিটি, মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি, তারা ত্রিস্তরীয় ব্যবস্থার বদলে দ্বিস্তরীয় 2 টিয়ার ব্যবস্থার পঞ্চায়েত ব্যবস্থার কথা বলেছিল। এক্ষেত্রে মণ্ডল পঞ্চায়েত এবং জেলা পরিষদ দুটো বিষয় ছিল, মানে মাঝখানে যে স্তরটা লেভেলটা সেটাকে তারা বাদ দিয়েছিল, তারা সুপারিশ করেছিল, যদিও এই সুপারিশ সর্বস্তরে গৃহীত হয়নি। ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? তো 10ই মে 1857 সালে। এটার থেকেও ইম্পর্টেন্ট হলো এর এক্সপ্লেনেশনটা। এই উত্তরটার থেকেও ইম্পর্টেন্ট হলো এর যে এক্সপ্লেনেশন, সেই এক্সপ্লেনেশনটা তোমরা দেখো। এক্সপ্লেনেশন বললে ভুল হয়, অ্যাকচুয়ালি এক্সট্রা ইনফরমেশন। সেখানে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন লুকিয়ে রয়েছে এবং সেখান থেকেই হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো সেগুলো কি? সেটা হলো মিরাটের সেনানিবাস থেকে এই মহাবিদ্রোহের আনুষ্ঠানিক সূচনা হয়। তাহলে প্রথম সূচনা কোথায়? মিরাটের সেনানিবাস। যদিও এর আগে মার্চ মাসে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন। এই বিদ্রোহের পরেই ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে। তাহলে এই যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ, সেটা প্রথম সূচনা হয়েছিল মিরাট থেকে। মিরাটের সেনানিবাস থেকে এই বিদ্রোহের আনুষ্ঠানিক সূচনা হয়, যদিও তার আগেই মে মাসে হয়েছিল তো সিপাহী বিদ্রোহ। তো তার আগে মার্চ মাসেই হলো ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন, এবং সেটা কি ছিল? সেটা ছিল এনফিল্ড রাইফেল, তাই না? এনফিল্ড যে কার্তুজ, সেটার জন্য। আচ্ছা, নেক্সট দেখো। কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয়? তো কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় 1862 সালে। এবং এখানে দেখো 1862 সালে 1 জুলাই, হ্যাঁ, এখানে একদিন কমেন্ট করেছো যে দ্য রেজিস্ট্রেশন পিরিয়ড অফ গ্রাম পঞ্চায়েত এক্সাম, পঞ্চায়েত পরীক্ষার জন্য কি রেজিস্ট্রেশন করতে হবে? হ্যাঁ, খুব সম্ভবত পোর্টালটা খোলা আছে। লাস্ট ডেট কিছু উল্লেখ নেই। নতুন সরকার এসেছেন, তারা নতুন করে কিছু করবেন। তবে যদি পোর্টাল খোলা থাকে, রেজিস্ট্রেশন যদি আগে না করে থাকো, তাহলে রেজিস্ট্রেশনটা করে নেওয়া ভালো। কতদিন পর্যন্ত খোলা থাকবে সে বিষয়ে নতুন কোনো বিজ্ঞপ্তি নেই, বা পুরনো কোনো বিজ্ঞপ্তি নেই। এখনও খোলা আছে। যদি আগে রেজিস্ট্রেশন না করে থাকো, তাহলে এখন যদি করা যাচ্ছে, তাহলে রেজিস্ট্রেশনটা অবশ্যই করে নেবে, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1862 সালে 1 জুলাই, এবং এটি ভারতের প্রাচীনতম হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট হলো ভারতের প্রাচীনতম হাইকোর্ট। বর্তমানে পশ্চিমবঙ্গ ছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এর বিচার বিভাগীয় এখতিয়ারের অন্তর্ভুক্ত। 175 নম্বর প্রশ্ন দেখো। ভারতের বর্তমান জাতীয় পতাকার নকশাকে তৈরি করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। তো এই পিঙ্গালি ভেঙ্কাইয়া কোথাকার মানুষ? অন্ধ্রপ্রদেশের এই স্বাধীনতা সংগ্রামী 1921 সালে প্রথম একটি পতাকার নকশা তৈরি করেন, যা পরে বিবর্তিত হয়ে ভারতে বর্তমান রূপ পায়। 1947 সালের 22 জুলাই গণপরিষদ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকার নকশা গ্রহণ করে। তাহলে এই যে বিষয়টা, যে জাতীয় পতাকার নকশা আনুষ্ঠানিকভাবে কবে গঠিত হয়, এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, প্রথমত হচ্ছে প্রশ্নটা কি ছিল? জাতীয় পতাকার নকশাকে তৈরি করেন। তো পিঙ্গালি ভেঙ্কাইয়া, তিনি অন্ধ্রপ্রদেশের মানুষ। কত সালে? 1921 সালে প্রথম নকশা তৈরি করেন, যা পরে বিবর্তিত হয়ে বর্তমান রূপ পায়। তো এটা গেল একটা ইনফরমেশন। সেকেন্ড যে ইনফরমেশনটা, সেটাও ইম্পর্টেন্ট। সেটা হলো যে 1947 সালের 22 জুলাই গণপরিষদ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকার নকশা গ্রহণ করে। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। অন্বেষা জানা কমেন্ট করেছো, স্যার আমি আগে গ্রাম পঞ্চায়েতের জন্য রেজিস্ট্রেশন করেছিলাম, আবার কি নিউ ভাবে করতে হবে রেজিস্ট্রেশন, নাকি
না করলেও চলবে। দেখো, যদি তুমি একই পোর্টালে একবার রেজিস্ট্রেশন করো, তাহলে নিয়ম হলো এটা যে সেই একই পোর্টালে তোমার ইউনিক ইনফরমেশান ইউজ করে, সাচ এস নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, এই ইনফরমেশনগুলো ব্যবহার করে তুমি ওই পোর্টালে আরও একবার রেজিস্ট্রেশন করতে পারো না, পসিবল নয়, হবে না, তাই না? ইউ আর অলরেডি রেজিস্টার্ড দেখানো হবে, তো স্বাভাবিকভাবে পসিবল নয়। এবার এই যে পোর্টালটা 2024 সালে চালু হয়েছিল, রেজিস্ট্রেশনের পোর্টালটা পঞ্চায়েত পরীক্ষার জন্য, সেই পোর্টাল এখনও পর্যন্ত বন্ধ হয়নি। সরকার চলে গিয়েছে, পোর্টাল বন্ধ হয়নি, পোর্টাল ওপেন হয়ে রয়েছে। এবং নতুন সরকার তারা এ বিষয়ে বলেছেন যে 11,000 ভ্যাকেন্সি রয়েছে পঞ্চায়েত ডিপার্টমেন্টে, 11,000 প্লাস। যখন 2024 সালে এটা নিয়ে কথা হচ্ছিল, তখন সেখানে ভ্যাকেন্সি ছিল 6,500 সামথিং, এখন ভ্যাকেন্সি হলো 11,000 সামথিং। তো এখনও পর্যন্ত এই পরীক্ষার রেজিস্ট্রেশন নিয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, তবে রেজিস্ট্রেশন পোর্টালটা খোলা রয়েছে। একজন ব্যক্তি যদি আগে রেজিস্ট্রেশন করে থাকে, হতে পারে সে এডিট করতে পারবে, ইনফরমেশন অ্যাড করতে পারবে, কিন্তু নতুন রেজিস্ট্রেশন করতে পারবে না, তাই না? ইনফরমেশন অ্যাড করতে পারবে, কারেকশনের সুযোগ থাকবে, কিন্তু নতুন করে সে আর রেজিস্ট্রেশন করতে পারবে না, কারণ 3টে ইউনিক ইনফরমেশন, নিজের নাম, বাবার নাম আর ডেট অফ বার্থ, এই যে ইনফরমেশন, এই ইনফরমেশন যখন তোমার পোর্টাল একবার নিয়ে নিয়েছে, সেকেন্ড টাইম সেই পোর্টাল আর একবার নেবে না, তোমাকে প্রহিবিট করবে যে ইউ আর অলরেডি রেজিস্টার্ড। তো সেক্ষেত্রে একই ব্যক্তি দুবার রেজিস্ট্রেশন পসিবল নয়, একই যদি পোর্টাল হয়। আদারওয়াইজ তুমি চেষ্টা করে দেখতে পারো, চেষ্টা করলে তুমি নিজেই সেটা বুঝে যাবে আশা করছি। নেক্সট দেখো, নেক্সট যে প্রশ্ন সেটা, লৌহ মানব নামে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। তো এই সর্দার বল্লভভাই আয়রনম্যান অফ ইন্ডিয়া, শুধু এটুকু পড়ে গিয়ে এখন আর কাজ চলবে না। ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রশ্নটা দেখবে, তাহলে বুঝে যাবে যে কত কঠিন পড়তে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে বলি যে পঞ্চায়েতের এই যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য আমি টোটাল প্রশ্ন শেয়ার, মানে একটা সেট তৈরি করেছি পিডিএফ, যেখানে টোটাল প্রশ্ন আছে 20,000 কোশ্চেন আছে। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, পঞ্চায়েত দপ্তরের উপরে স্পেশাল রেফারেন্স, রুরাল ডেভেলপমেন্টের উপরে স্পেশাল রেফারেন্স দিয়ে এই পিডিএফটা তৈরি করা। পাশাপাশি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, বাংলা এবং ইংরেজি পুরো বিষয়টা দেওয়া আছে, সিলেবাসে যা যা আছে সেগুলো উল্লেখ করে, এক্সেপ্ট ম্যাথমেটিক্স। তো মনে করলে তোমরা এই পিডিএফটা কালেক্ট করে, মানে যে পিডিএফটার কথা আমি বলছি, যেখানে 20,000 প্রশ্ন রয়েছে, ওয়ান লাইনার কোশ্চেন, মনে করলে তোমরা সেই 1300 পাতার পিডিএফ সেটা কালেক্ট করতে পারো। 1300 পাতার পিডিএফটা কালেক্ট করতে পারো মাত্র 199 টাকায়, আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। নেক্সট দেখো, যেটা ছিল যে লৌহ মানব নামে কে পরিচিত? তো সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এটা কমেন্ট করো যে আমাদের দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি, এটা যারা জানো কমেন্ট করবে। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। 562টি দেশীয় রাজ্যকে স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তার অসামান্য দৃঢ়তার জন্য তাকে এই উপাধি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন যদি এভাবে জিজ্ঞেস করা হয় যে সর্দার বল্লভভাই প্যাটেল কতগুলো দেশীয় রাজ্যকে স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত করেছেন? 562, 562, 564, 552, 542, তখনই হচ্ছে এই প্রশ্নটার উত্তর অনেকে দিতে পারবে না। ঠিক আছে, তখনই হচ্ছে এই প্রশ্নটার উত্তর কেউ দিতে পারবে না যদি প্রশ্নটা এভাবে হয় যে সর্দার বল্লভভাই প্যাটেল কতগুলো দেশীয় রাজ্যকে স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন। তো 4টা অপশন দিয়ে দিল, তখন হচ্ছে এই উত্তরটা দেওয়াটা মুশকিল হয়ে যাবে। তাই পড়ার সময় ডিটেল পড়তে হবে। 562টি দেশীয় রাজ্যকে স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তার অসামান্য দৃঢ়তার জন্য তাকে এই উপাধি দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে টোটাল আমি 300টা প্রশ্ন শেয়ার করেছি, এই পিডিএফটাতে রয়েছে। যদি এই পিডিএফটি কারোর প্রয়োজন থাকে, তোমরা অবশ্যই হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এই যে নাম্বার আমার এখানে দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে 9641015588। আচ্ছা, নেক্সট হলো কোন সম্রাট দিন ইলাহি প্রবর্তন করেন? আকবর। এর থেকে বড় প্রশ্ন হলো কবে করেন? 1582 সালে করেন। এবং 1582 সালে আকবর সকল ধর্মের যে জিস্ট হয়, সারমর্ম হয়,
সারমর্ম নিয়ে নতুন ধর্মনীতি বা নৈতিক আচরণবিধি চালু করেন। প্রথম হিন্দু হিসেবে বীরবল এই ধর্ম মত গ্রহণ করেছিলেন। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তর পাওয়া যায়? ওজোন লেয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে ওজোন লেয়ার থাকে। ওজোন লেয়ার কি করে? সূর্যের ক্ষতিকারক আল্ট্রা ভায়োলেট রেকে, অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। বায়ুমণ্ডলের এই স্তরে মেঘ ও ঝড় বৃষ্টি না থাকায় এখান দিয়ে জেট প্লেন চলাচল করে। তাহলে জেট প্লেন কোন স্তরে চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার। এই যে রয়েছে ওজোন স্তর, ওজোন লেয়ার, সেটা কি কাজ করে? সেটা আল্ট্রা ভায়োলেট রেজগুলোকে পৃথিবীতে আসতে বাধা দেয় এবং সেগুলো কি ক্ষতিকারক, তাই না? এবং কি বলা হলো যে এখানে কি থাকে না, মেঘ থাকে না, ঝড় বৃষ্টি থাকে না। তো ঝড় বৃষ্টি থাকে না বলে একে শান্ত মণ্ডল বলা হয়। তাহলে 4খানা কোশ্চেন হয়ে গেল আমার এখান থেকে। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? তো বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি। এবং তথ্য প্রযুক্তি, ইনফরমেশন টেকনোলজি, শিল্প এবং সফটওয়্যার রপ্তানিতে ভারতের শীর্ষস্থানে থাকায় কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুকে এই আখ্যা দেওয়া হয়। শহরটি ভারতের উদ্যান নগরী বা গার্ডেন সিটি নামে পরিচিত। প্রাচীন গ্রন্থ ইন্ডিকা কার লেখা? মেগাস্থিনিস। তো এই মেগাস্থিনিসের লেখা ইন্ডিকা, এটা তো সাধারণ কোশ্চেন। এবার স্ট্যান্ডার্ড কোশ্চেন কি? সেটা হলো যে তার এই গ্রন্থ থেকে কী জানা যায়, তাই না? তো ইন্ডিকা থেকে জানা যায় কি? প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থা এবং মৌর্য যে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, সেটা বিষয়ে জানা যায় ইন্ডিকা থেকে। তো এটা হলো স্ট্যান্ডার্ড কোশ্চেন যে ইন্ডিকা থেকে আমরা কি জানতে পারি। তো প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থা, সোশিও ইকোনমিক যে বিষয়, পাশাপাশি মৌর্য অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আমরা ইন্ডিকা থেকে জানতে পারি। এবং গ্রিক সম্রাট সেলুকাসের দূত হিসেবে মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যার রাজসভায় এসেছিলেন। নেক্সট দেখো, গৌতম বুদ্ধ কোথায়, এত মশা, গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি বা নির্বাণ লাভ করেন? গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি বা নির্বাণ লাভ করেন? বোধগয়াতে 35 বছর বয়সে লাভ করেন। ঠিক আছে, তো যদি জিজ্ঞেস করা হয় গৌতম বুদ্ধ কত বছর বয়সে নির্বাণ লাভ করেন, 33, 34, 35 নাকি 75? তো এইটা জায়গায় কনফিউশন তৈরি হয়ে যাবে তখন। তো 35 বছর বয়সে তিনি বিহারের বোধগয়ায় একটি অশ্বত্থ গাছ, এটাও জিজ্ঞেস করা হয় কী গাছের নিচে বসেছিলেন? অশ্বত্থ গাছ, যেটা বোধিবৃক্ষ, অশ্বত্থ গাছের নিচে টানা ধ্যানের পর জ্ঞান লাভ করেন। তার প্রথম ধর্মোপদেশ দেওয়ার ঘটনাটি ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। এটাও ইম্পর্টেন্ট, ধর্মচক্র প্রবর্তন নিয়ে পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় প্রশ্ন। নেক্সট দেখো, কবে, এই কোশ্চেনটা টাইপিং মিস্টেক হয়ে আছে। তবে এটা প্রশ্নটা হলো ডান্ডি মার্চ, তাই না? এটা প্রশ্নটা হলো ডান্ডি মার্চ বা আইন অমান্য আন্দোলন। এই প্রশ্নটা ছিল আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছে। তো উত্তরটা হলো 1930 সালে। 1930 সালের 12ই মার্চ মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম থেকে 78 জন অনুগামী নিয়ে লবণ আইন ভঙ্গের উদ্দেশ্যে এই পদযাত্রা শুরু করেন। এই ঘটনার মাধ্যমে ভারতে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। তাহলে যদি প্রশ্ন এটা হয় যে আইন অমান্য আন্দোলনের সূচনা কত তারিখে হয়েছিল, কিভাবে হয়েছিল, তাহলে সেটা কিন্তু এখান থেকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলাম। বিখ্যাত গ্রন্থ আকবর নামা কে রচনা করেন? তো আকবর নামা রচনা করেছেন আবুল ফজল। এবং আবুল ফজল সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আকবরের রাজসভায় অন্যতম রত্ন আবুল ফজল ফার্সি ভাষায় এই গ্রন্থটি রচনা করেন। এই বইটির তৃতীয় খণ্ডটি আইন ই আকবরী নামে পরিচিত। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করা হয় আকবর নামা, যদি প্রশ্ন এটা জিজ্ঞেস করা হয় যে আকবর নামার তৃতীয় খণ্ডের নাম কি, দিয়ে এবার 4খানা অপশন দিয়ে দিয়েছে। আকবর নামার তৃতীয় খণ্ডের নাম কি, এই প্রশ্নটা দিয়ে 4খানা অপশন দিয়ে দিয়েছে। তখন হচ্ছে আমরা যারা সাধারণ স্টুডেন্ট, যারা আমরা খুঁটিয়ে পড়ি না, যারা আমরা ডিটেল পড়ি না, যারা আমরা গভীরে গিয়ে পড়াশোনা করি না, তারা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো না, তাই না? তাহলে আকবর নামার যে থার্ড যে পার্ট, তৃতীয় খণ্ড, সেটা আইন ই আকবরী নামে পরিচিত। জিকা ভাইরাস সাধারণত কোন মশা কামড়ে ছড়ায়? তো জিকা ভাইরাস ছড়ায় হলো এডিস
এডিস মশার কামড়ে জিকা ভাইরাস ছড়ায় এবং জিকা ভাইরাস মূলত দিনের বেলায় কামড়ানো এডিস মশার দ্বারা সংক্রমিত হয়। তাহলে জিকা ভাইরাস মূলত দিনের বেলায় কামড়ানো এডিস মশা দ্বারা সংক্রমিত হয়। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই সংক্রমণ ভ্রূণের মারাত্মক ক্ষতি করে। লোকসভার স্পিকারকে কে নির্বাচন করেন? তো লোকসভার সদস্যরা। নেক্সট দেখো, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা বা হিন্দুস্তান হামারা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা কে লিখেছিলেন? মোহাম্মদ ইকবাল। এবং 1904 সালে উর্দু ভাষায় রচিত এই দেশাত্মবোধক গানটি প্রথম প্রকাশিত হয় ইত্তেহাদ নামক পত্রিকায়। তাহলে যদি জিজ্ঞেস করা হয় সারে জাহাঁ সে আচ্ছা এই গানটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, তো সঠিক উত্তর হলো ইত্তেহাদ নামক পত্রিকায়। এটি ভারতের অন্যতম জনপ্রিয় একটি দেশাত্মবোধক গান। ভিটামিন B1 থায়ামিনের অভাবে মানবদেহে কোন রোগ হয়? বেরিবেরি রোগ হয় এবং এই রোগের ফলে স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে যায়, পেশিতে ব্যথা এবং চরম পর্যায়ে হৃদযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। ঢেঁকি ছাড়া চাল, ডাল, ডিম ও মাংসে ভিটামিন B1 প্রচুর পরিমাণে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, ভূমিকম্পের তীব্রতা মাপার যে যন্ত্র তার নাম কি? রিক্টার স্কেল। আচ্ছা, এই রিক্টার স্কেল কি হয়? চার্লস রিক্টার, বিজ্ঞানী চার্লস রিক্টার 1935 সালে এই স্কেল আবিষ্কার করেন, যা 1 থেকে 10 পর্যন্ত মাত্রার ভূমিকম্পের শক্তি পরিমাপ করে। অন্যদিকে সিসমোগ্রাফ হলো ভূমিকম্প নির্ণয়কারী যন্ত্রের নাম সিসমোগ্রাফ। নেক্সট দেখো, ভারতে হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? তো হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলক 1916 সালে ভারতের স্বায়ত্তশাসনের দাবিতে। এই আন্দোলন শুরু হয় বাল গঙ্গাধর তিলক পুনেতে এবং অ্যানি বেসান্ত মাদ্রাজে নিজেদের আলাদা লীগ গঠন করেছিলেন। তাহলে যদি এটা জিজ্ঞেস করা হয় যে মাদ্রাজে হোম রুল লীগ কে তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, তো তখন কনফিউশন হয়ে যাবে, তখন আমাদের কনফিউশন তৈরি হবে যে উত্তর দেওয়াটা। তাহলে এখানে বলে দেওয়া হয়েছে যে 1916 সালে অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক ভারতে স্বায়ত্ত শাসনের দাবিতে এই আন্দোলন শুরু করেন। বাল গঙ্গাধর তিলক পুনেতে করেছিলেন এবং অ্যানি বেসান্ত মাদ্রাজে নিজেদের আলাদা লীগ গঠন করেছিলেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? আবুল কালাম আজাদ। তো 1947 থেকে 58 সাল পর্যন্ত ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন। তার জন্মদিন 11 নভেম্বর ভারতের জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। মানুষের রক্তে থাকা হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? তো হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো কোষে কোষে অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিন হলো মূলত লোহিত রক্তকণিকার একটি প্রোটিন যা আয়রনযুক্ত। ফুসফুস থেকে অক্সিজেন সংগ্রহ করে শরীরের বিভিন্ন কোষে পৌঁছে দেওয়া এর কাজ। আরবিসি এর ফুল ফর্ম, WBC এর ফুল ফর্ম এটাও। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? তো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH-44 এবং কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? এটি উত্তরে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থেকে শুরু করে দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তারিত। এর মোট দৈর্ঘ্য হলো 4112 কিলোমিটার। গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? তো এটা সান ফ্রান্সিসকো আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়। 1913 সালে প্রবাসী ভারতীয় বিপ্লবীরা লালা হারদয়াল ও মোহন সিং বাকনার নেতৃত্বে এই দলটি প্রতিষ্ঠা করেন। গদর শব্দের অর্থ হলো বিদ্রোহ। নেক্সট দেখো, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? তো গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1947 সালে 11 ডিসেম্বর তিনি গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন। এর আগে 9 ডিসেম্বর প্রথম অধিবেশনে ডক্টর সচ্চিদানন্দ অস্থায়ী সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তাহলে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। আর স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইলোরার গুহাচিত্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? ইলোরার গুহাচিত্র ভারতের মহারাষ্ট্রে অবস্থিত এবং বলা হয়েছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত এই গুহাগুলি হিন্দু, বৌদ্ধ, জৈন এই 3 ধর্মের অপূর্ব মেলবন্ধন। এর আগে আমরা অজন্তা নিয়ে পড়েছি, এখন ইলোরা নিয়ে পড়ছি। আচ্ছা, এখানকার কৈলাসনাথ মন্দিরটি
একটি মাত্র পাথর কেটে তৈরি ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য, ভীষণ ইম্পর্টেন্ট, একটি মাত্র পাথর কেটে তৈরি হওয়া কৈলাসনাথ মন্দির, এটি ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য। মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত। ইরোডা গ্রহগুলি হিন্দু, বৌদ্ধ ও জৈন এই 3 ধর্মের অপূর্ব মেলবন্ধন। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8ই মার্চ। মহিলাদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অর্জনকে সম্মান জানাতে এবং লিঙ্গ বৈষম্য দূর করার লক্ষ্যে বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়। 1910 সালে প্রথম এই দিনটি পালনের প্রস্তাব গৃহীত হয়। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আলোর গতিবেগ সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। আলোর গতিবেগ সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার হওয়ার কারণে এই সময় লাগে। তো এই জন্যই 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। বছরের কোন দিনটিকে অটামনাল ইকুইনক্স বা জলবিষুব বলা হয়? তো জলবিষুব হলো 23শে সেপ্টেম্বর। এই দিনে সূর্যের রশ্মি নিরক্ষরেখার ওপর লম্ব হয়ে পড়ে। 23শে সেপ্টেম্বর যে জলবিষুব হয় সেই দিনে এই সূর্যের রশ্মি নিরক্ষরেখার ওপর লম্ব হয়ে পড়ে, যার ফলে পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয়, 12 ঘন্টা 12 ঘন্টা হয়। অন্যদিকে 21শে মার্চকে মহাবিষুব বলা হয়, ভার্নাল ইকুইনক্স। নেক্সট দেখো, ঐতিহাসিক বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? 1764 সালে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মীর কাসিম, সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনী, এই বাহিনীর মধ্যে এই যুদ্ধ হয়। এই যুদ্ধে জয়ের ফলেই ব্রিটিশরা ভারতে তাদের প্রকৃত আধিপত্য স্থাপন করে। শব্দের বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে? শব্দের বেগ হলো কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি। কঠিন মাধ্যমে অণুগুলি খুব কাছাকাছি থাকায় সবচেয়ে দ্রুত যাতায়াত করতে পারে, যেমন লোহা বা ইস্পাতে। শূন্য মাধ্যমে শব্দ একেবারে চলতে পারে না। তো আমি আবার বলছি, যদি কারোর পঞ্চায়েত দপ্তরের পরীক্ষার প্রস্তুতি শুরু করার ইচ্ছে আছে, যদি কেউ মনে করে, তাহলে তোমরা মনে করলে 20,000 প্রশ্নোত্তর সম্বলিত, যেখানে জেনারেল নলেজ পুরোটা থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টের উপরে স্পেশাল রেফারেন্স দেওয়া আছে, স্পেশাল এমফাসাইজ দেওয়া আছে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করা হবে লিখিত পরীক্ষাতে এবং ইন্টারভিউতে, আলাদা করে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। পাশাপাশি ইংরেজি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, বাংলা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বিস্তারিত প্রশ্ন তো দেওয়া আছে, মানে 1 লাইনার টার্মে। তো তোমরা যদি মনে করো তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে 199 টাকা দিয়ে এই পিডিএফটি সংগ্রহ করতে পারো, যেখানে মোট 1300 পাতা রয়েছে। তো যাই হোক, 200টা প্রশ্ন আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এরপরে নিঃসন্দেহে আরও প্রশ্ন উত্তরে আসবো। নেক্সট প্রশ্ন হচ্ছে, এখান থেকে আমরা শুরু করব, 201 নম্বর সিরিয়াল থেকে শুরু করব। যারা ফ্রি ক্লাস বলছিলে তাদের জন্য এই ক্লাসগুলো। পাশাপাশি শুধু এটা বলবো যে সহজভাবে পড়াশোনা করে আর কিন্তু সম্ভব নয় পঞ্চায়েতের চাকরি পাওয়া। যারা চাকরি পেতে চাইছো তাদের একটু বিস্তারিত পড়তে হবে। শুধুমাত্র একটি 300 টাকায় একটি বই, 300 টাকায় একটি 200 পাতার বই বা 300 পাতার বই কিনে আর যাই হোক পঞ্চায়েতে চাকরি পাওয়া যাবে না। যদি পূর্ব জ্ঞান থাকে তো অতি উত্তম, না হলে শুধুমাত্র পঞ্চায়েত চাকরি পাওয়ার জন্য সেই 300 টাকা দিয়ে 300 পাতার বই কিনে কোনো কাজে আসবে না। বিস্তারিত পড়তে হবে, ডিটেল পড়তে হবে এবং অনেক বেশি পড়তে হবে, অনেক অ্যাডভান্স লেভেল পড়তে হবে। তো সেই জন্যই আমি তৈরি করেছি 20,000 প্রশ্ন উত্তর সম্বলিত একটি পিডিএফ, যেটা 199 রুপিস দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা কালেক্ট করতে পারো। চলো, আজকে পঞ্চায়েতের পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভিডিও এটুকু থাকলো। তোমরা ফলো করবে, এই বিষয় নিয়ে আরও প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে নিয়মিতভাবে। পাশাপাশি যেটা হলো যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা এবং অঙ্গনওয়াড়ির ওয়ার্কার হেল্পার এবং আইসিডিএস সুপারভাইজার, সেই বিষয়গুলো নিয়েও হচ্ছে এখানে প্রশ্ন উত্তর শেয়ার করা হয়। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশাপাশি তোমাদের সুচিন্তিত মতামত এবং সাজেশন, ভালো মন্দ যাই হোক না কেন, কমেন্ট যেটা তোমার মনে হচ্ছে ভিডিওগুলো দেখার পরে, সেটা তোমরা কমেন্ট সেকশনে সুস্থ এবং স্বাভাবিক ভাষায় কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।